আজ ২৬শে আগস্ট দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 4টি সংগঠন একত্রিত হয়ে এসএফআই, এআইএসএফ, পিএসইউ, এআইএসবির পক্ষ থেকে তিলোত্তমার বিচারের দাবিতে এবং দোষীদের শাস্তির দাবিতে যে চলমান আন্দোলন রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে, আগামী ২৭শে আগস্ট নবান্ন অভিযানের ডাক পড়েছে। আমরা ছাত্র সমাজ এই অভিযানকে কোনোভাবেই সমর্থন করি না। এটা বিজেপি দ্বারা গঠিত কর্মসূচি। আমরা এই ধরনের কোনো কর্মসূচির ডাক দেইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আচ্ছা, খুব স্বল্প সময়ের মধ্যেই আমাদেরকে এই সাংবাদিক সম্মেলন সংবাদ মাধ্যমের বন্ধুদের মধ্য দিয়ে কিছু কথা, যে চলমান আন্দোলন গোটা রাজ্য জুড়ে চলছে তিলোত্তমার বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে, সেই আন্দোলনের সম্পর্কে কিছু কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনাদের মাধ্যমে, সেই জন্য আপনাদেরকে আমরা ডেকেছি। সকলকে ধন্যবাদ আসবার জন্য। 4টি বাম ছাত্র সংগঠন এসএফআই, এআইএসএফ, পিএসইউ, এআইএসবির পক্ষ থেকে আমরা আজকে যা বলার বলছি। গোটা রাজ্য জুড়ে, রাজ্যের নানা প্রান্তে সমস্ত অংশের ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নামছে প্রতিদিন। মূল কথা, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমা। এই কথাকে সামনে রেখে যেখানে যে প্রান্তে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছেন, লড়াইয়ের নতুন নতুন মাইল ফলক প্রতিদিন তৈরি হচ্ছে এই রাজ্যের মাটিতে। ছাত্র আন্দোলনের নব পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। সকলকে অভিনন্দন, লাল সেলাম। কিন্তু এই লড়াইয়ের মধ্যেই এটা দেখা যাচ্ছে যে কিছু মুখোশধারীরা মুখোশের আড়ালে থেকে এই ঐক্যবদ্ধ আন্দোলনকে ভাঙবার চেষ্টা করছে, এই ঐক্যবদ্ধ আন্দোলনকে থমকে দেওয়ার চেষ্টা করছে। সেরকমই একটা ঘটনা আমরা বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার নানা প্রচারের মধ্যে দেখছি যে আগামীকাল একটি কর্মসূচি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নাম করে ফ্লোট করানো হচ্ছে। আমাদের কাছে এই ধরনের খবর এসছে যে ইউনিভার্সিটিগুলোতে বেনামে ফোন করে সেখান থেকে ছেলে মেয়েদের সেই কর্মসূচিতে যুক্ত করবার জন্য বলা হচ্ছে ইত্যাদি। আমরা জানি না এটা কারা করছে, তবে এটা বোঝা যাচ্ছে খানিকটা কিছু প্রাক্তন তৃণমূলের নেতা এবং বর্তমান বিজেপির নেতাদের হাবভাব দেখে, কথাবার্তা শুনে এটা বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা বিজেপি দুর্গন্ধ আছে। বিষয় হচ্ছে, আগামীকাল ইউজিসি নেটের পরীক্ষা। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ লেখাপড়া থেকে এতটা বিচ্ছিন্ন নয় যে ইউজিসি নেটের পরীক্ষার দিন এই ধরনের কোনো আহ্বান বা ডাক তারা দেবে বলে আমাদের বিশ্বাস। আমরা বলতে চাই, যে সমস্ত মুখোশধারীরা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এই ছাত্র আন্দোলনকে, ছাত্র, যুব, মহিলাদের, গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের এই আওয়াজকে ভুল পথে পরিচালনা করবার চেষ্টা করছে, তাদের সাথে পশ্চিমবাংলার ছাত্র সমাজ তারা থাকছে না, তারা থাকবে না। উপরন্তু যারা হাতরাসের মতন ঘটনা ঘটিয়েছে, কাঠুয়ার মতন ঘটনা ঘটিয়েছে, উন্নাওয়ের মতন ঘটনা যারা মদত দিয়েছে, ঘটিয়েছে, তাদের মুখে এই ধরনের কথাগুলো আর মানায় না। এটা বোঝা যাচ্ছে যে কোথাও একটা গোটা চলমান আন্দোলনটাকে স্তিমিত করে দেওয়ার লক্ষ্যে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে এবং চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বলছি, এই আন্দোলনকে ধাপে ধাপে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, তাকে আরও প্রসারিত করতে হবে। ক্যাম্পাসে এই আন্দোলনের কথা ছড়িয়ে দিতে হবে। তিলোত্তমার ভয় নাই, ক্লাসরুম ছাড়ি নাই, এই স্লোগানকে সামনে রেখে আমরা 4টি বামপন্থী ছাত্র সংগঠন গোটা রাজ্যের কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস, মাদ্রাসা ক্যাম্পাসে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রীদের প্রতি। আবার এটা দেখা যাচ্ছে যে বিকাশ ভবন কর্তৃক একটা সার্কুলার জারি হয়েছে। প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার
ডিআই অফিস থেকে একটি সার্কুলার জারি হয় এবং তার পরবর্তীতে দেখা যায় বিকাশ ভবন থেকে একটি সার্কুলার জারি হচ্ছে, যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা যাতে কোনো ধরনের প্রতিবাদ আন্দোলন, আরজি করের ঘটনার বিচার চেয়ে কোনো ধরনের সংগঠিত আওয়াজে না যোগ দেয়, তার ফতোয়া জারি করেছে। এই ঘটনা দেখে আমাদের মনে পড়ে যাচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ সরকার, ব্রিটিশ হুকুমত এই একই ধরনের লর্ড কার্লাইল সার্কুলার জারি করেছিল, জারি করে এই ফতোয়া জারি করেছিল যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ না দেয়। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম এই কলকাতার বুকেই শ্রদ্ধানন্দ পার্কে 30,000 ছাত্রের সমাবেশ সংগঠিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বয়ং সেই সমাবেশের সভাপতিত্ব করেছিলেন। এই হলো বাংলার ছাত্র সমাজের স্পিরিট, এই হলো বাংলার ছাত্র আন্দোলনের ঐতিহ্য, যার উত্তরাধিকার আমরা বহন করি, এই বাংলার প্রতিটা ছাত্রছাত্রী যে উত্তরাধিকার বহন করে। তাই আমরা বলতে চাই, এই ধরনের ফতোয়া জারি করে কোনো অবস্থাতেই এই আন্দোলনকে দমন করা যাবে না, এর আগেও যায়নি, ভবিষ্যতেও যাবে না। সরকারি দলের, শাসক দলের একের পর এক সভা সমিতিতে লোক ভরানোর জন্য ক্লাসরুম বন্ধ করে স্কুলের ছাত্রছাত্রীদেরকে ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা আমরা দেখেছি এই পশ্চিমবাংলার মাটিতে। অথচ যখন তারা, এই বাংলার একজন ছাত্রী, তাদের দিদি, তাদের পরিবারের একজন, তাদের বন্ধু, তার জন্য যখন রাস্তায় নামছে, তার বিচারের জন্য যখন রাস্তায় নামছে, তার ওপর যে নৃশংসতা, যে বর্বরতা, যেভাবে তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তারপরে দাঁড়িয়ে যখন বাংলার স্কুল পড়ুয়ারা, স্কুলের ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নামছে, তখন তাদেরকে আটকে দেওয়ার জন্য এই ধরনের ফতোয়া জারি করা হয়। ওদের কাছে এই আহ্বান রাখতে চাই, কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো ঘাবড়ানোর কিছু নেই। পুলিশের ফতোয়া হোক বা সরকারের ফতোয়া হোক, কোনো ফতোয়াই কোনো দিন বাংলার ছাত্র আন্দোলনকে রুখে দেওয়ার ক্ষমতা রাখতে পারেনি, পারবে না। সবাই রাস্তায় নামো, যে যেভাবে পারো রাস্তায় নামো। শিক্ষক, অধ্যাপক, অভিভাবক, শিক্ষার সঙ্গে যুক্ত কর্মচারীরা, একই সঙ্গে ছাত্র আন্দোলনের প্রাক্তনীরা এবং যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা, তারা আমরা একের পর এক প্রতিদিন অন্তত এই রাজ্যের বুকে কয়েকশো করে মিছিল সংগঠিত হচ্ছে। সবাই যে যার মতন করে রাস্তায় নামছে। আমরা বলছি, যে যেভাবে পারো রাস্তায় থাকো, রাজপথে থাকো। ক্লাসরুমের দখল নিয়ে ক্লাসরুমের আওয়াজকে রাজপথের আওয়াজে পরিণত করতে হবে। একটাই কথা, জাস্টিস ফর আরজি কর, একটাই কথা, জাস্টিস ফর তিলোত্তমা। বিচার চাই, বিচারের লড়াই শেষ স্তর। আর এই লড়াইতে যারা রাস্তায় থাকবে তাদের সকলের প্রতি আমাদের সংহতি থাকছে। আমরা সংহতি জানাচ্ছি সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের যারা নির্ভীকভাবে এই ফতোয়ার পরেও যারা রাস্তায় নামছে, যারা মিছিল সংগঠিত করছে, সেই সমস্ত কলেজের ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। কিন্তু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে মুখোশ পরে যারা এই আন্দোলনটাকে দুর্মুষ করে দিতে চাইছে, তারা যাতে জায়গা না পেতে পারে। সতর্ক থাকতে হবে এই কারণে, এই আন্দোলন প্রতিবাদ প্রতিরোধের মুখের আন্দোলন, মুখোশের আন্দোলন নয়। এই আন্দোলন হাতরাসের ধর্ষকদের আড়াল করেছে যারা, তাদের আন্দোলন হতে পারে না। এই আন্দোলন উন্নাওয়ের ঘটনা ঘটিয়েছে যারা, তাদের আন্দোলন হতে পারে না। এই আন্দোলন আসিফার সঙ্গে বর্বরতার সংগঠিত করেছে যারা, তাদের আন্দোলন হতে পারে না। বাংলার ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন, ছাত্র, যুব, মহিলাদের আন্দোলনকে আরও দুর্বার, অবিরত, অবিরাম আন্দোলনে পরিণত করতে হবে। তবেই আমরা এই বিচারের লড়াইতে আরও এগিয়ে যেতে পারবো। আরও একবার একই কথা, যে যেখানে যেভাবে পারবে, যতটুকু শক্তি আছে, যতটুকু আছে বারুদ, সবটুকু এক করো, আগুনের ব্যারিকেড করো, আগুনের ব্যারিকেড করো। সেই ব্যারিকেড গড়বার লক্ষ্যে যে সরকার নিজের প্রতিষ্ঠানের মধ্যে, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একজন ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, আমরা দেখেছি দিনের পর দিন
একের পর এক ঘটনা, গোটা রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্যাম্পাস সিকিউরিটি, ক্যাম্পাস নিরাপত্তা। কোথায় ক্যাম্পাস নিরাপত্তা? ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাসের মধ্যে কোথায় নিরাপদ? নিজের ক্যাম্পাসের মধ্যে যখন দেখতে হয় যে সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল, তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা প্রতিটা ক্যাম্পাসকে এই পশ্চিমবাংলার সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত করেছে দিনের পর দিন, আর তাতে মদত জুগিয়েছে পুলিশ। আমরা তো দেখলাম তথ্য প্রমাণ লোপাট করা, প্রথম দিন থেকে মরদেহ ছিনতাই করে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। এসএফআই, ডিওয়াইএফআই, আইডওয়া, বাংলার বাম ছাত্র যুব মহিলারা যদি না সেদিন এই সববাহী শকটের সামনে দাঁড়িয়ে পড়তো, নাহলে কেউ জানতে পারতো না হয়তো যে কিভাবে এই ষড়যন্ত্র, এই গোটাটাকে সাজানো হচ্ছে। আসলে তো এই ঘটনা ঘটার পরদিন থেকে চার্জশিটে কি চিত্রনাট্য লেখা হবে, সেই চিত্রনাট্য তৈরি করা হয়েছে নবান্নর 14 তলায় বসে। এবং এসআইটির ভূমিকা, এসআইটিকে আমরা দেখলাম পরবর্তীতে যখন ধর্ষকদের ধরতে পারছে না, খুনিদের ধরতে পারছে না, অপরাধীদের আড়াল করছে, কত বড় প্রভাবশালী। কে আছে পেছনে, কারা আছে পেছনে, কিসের এত ভয়? আমরা তো আওয়াজ তুলেছি যে পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? সরকার তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? এটা বোঝা যাচ্ছে যে চার্জশিটের জায়গায় চিত্রনাট্য লেখা হচ্ছে। এবং সেই কারণেই যাতে প্রতিবাদ প্রতিরোধের কণ্ঠস্বরগুলোকে স্তিমিত করে দেওয়া যায়, তার জন্য লালবাজার থেকে বাড়িতে বাড়িতে সমন পাঠাচ্ছে। প্রতিবাদীদের ঘরে ঘরে হোয়াটসঅ্যাপে, মোবাইলে সমন পাঠাচ্ছে। আমরা লালবাজার অভিযান সংগঠিত করেছিলাম, আমরা বলে এসেছি যে এই নোটিশ পাঠানো বন্ধ না হলে এই রাজ্যের মানুষ লালবাজারে নোটিশ পাঠানো শুরু করবে। তার জন্য যেন পুলিশ প্রশাসন যারা তাবেদারি করছে কারোর বা কিছু মানুষের, সেই তাবেদার পুলিশ প্রশাসনকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। এই আন্দোলনকে থামানো যাবে না, এই আন্দোলন এগোবে যতদিন না পর্যন্ত তিলোত্তমার বিচার পাচ্ছে, যতদিন না পর্যন্ত এই পশ্চিমবাংলার প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, যতদিন না পর্যন্ত সমস্ত দোষীরা, আমি আবারও বলছি দোষীরা, অপরাধীরা, অপরাধী বা দোষী নয়, সিঙ্গুলার নয়, প্লুরাল, যতদিন না পর্যন্ত সমস্ত অপরাধীরা শাস্তি পাচ্ছে। এবং এই অপরাধে যারা মদত দিয়েছে দিনের পর দিন, এই দুর্নীতির চক্রকে আরজিকর থেকে শুরু করে এই বাংলার প্রতিটা মেডিকেল কলেজে, সাধারণ কলেজ ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ে যারা দিনের পর দিন মদত দিয়েছে, তারা যতদিন না ধরা পড়ছে, তারা যতদিন না শাস্তি পাচ্ছে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। যে যেখানে যেভাবে পারবে এই আন্দোলনে অংশগ্রহণ করবে, সংগঠিত করবে। সকলের প্রতি আমাদের সংহতি রইল। সিনিয়র কমপ্লেক্সে যাচ্ছেন সকালে, রাত্রে বাড়ি ফিরে আসছেন, কি ধরনের তদন্ত চলছে? আমার ধারণা সন্দীপ ঘোষকে যখন আর কোথাও পুট করতে পারছে না, যেখানেই ওনাকে পুট করছে সরকার, সেখানেই তো উনি ডিউটিতে জয়েন করতে গেলেই ছাত্রছাত্রীরা ওনাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, ওনাকে নোটিশ ধরিয়ে দিচ্ছে। সেই কারণে বোধহয় সরকার একটা নতুন চাকরি দিয়েছে সন্দীপ ঘোষকে, যে উনি প্রতিদিন সিজিও কমপ্লেক্সে যাবেন, সিবিআইকে আরও বেশি করে ভুল পথে পরিচালিত করবার, বিভ্রান্ত করবার কাজটা করবেন সরকারের পক্ষ থেকে, এবং তারপরে আবার সন্ধ্যের পরে চা বিস্কুট খেয়ে আবার উনি বাড়ি ফিরে যাবেন। এটা বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষের মতো মানুষ কারা পুষেছে সন্দীপ ঘোষকে। বছরের পর বছর ধরে এই সরকারই তো সন্দীপ ঘোষকে পুষেছে। দিনের পর দিন অভিযোগ থেকেছে এই আরজিকর মেডিকেল কলেজের পার্কিং লটের টাকা, পার্কিং লটে গাড়ি রাখবার টাকা কোন ভাইপোর অ্যাকাউন্টে যায় খুঁজে বার করুক সিবিআই। এই আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল ওয়েস্ট রিসাইকেল করে সেগুলোই আবার ব্যবহার করার মাধ্যমে যে কাটমানি তৈরি হয়, সেই কাটমানি কোন ভাইপোর অ্যাকাউন্টে যায় খুঁজে বার করুক সিবিআই। কার মাধ্যমে যায়? যার মাধ্যমে যায় সে, তাকে নিরাপদে রাখতে হবে বলেই কি সন্দীপ ঘোষকে এত দিন ধরে এই সরকার পুষেছে? এত অভিযোগের পরেও দিনের পর দিন আরজিকরের ছাত্রছাত্রীরা, আরজিকরের জুনিয়র ডাক্তাররা, আরজিকরের পিজিটিরা, তারা একের পর এক অভিযোগ এনেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে।
তারপরেও কেন সন্দীপ ঘোষকে রেখে দেওয়া হলো? একজনকে পদত্যাগ করানো হচ্ছে, সে পদত্যাগ করছে, পদত্যাগ করার মানে পদত্যাগের চিঠিটায় সই করার আগেই তার আরেক জায়গায় তার চাকরি সুনিশ্চিত হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষ সহ বহু প্রভাবশালীরা দিনের পর দিন আরজি করকে কেন্দ্র করে, আরজি কর মেডিকেল কলেজের মতন একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের আড়ালে থেকে, ওই ব্যানারটাকে সামনে রেখে নিজেরা আড়ালে থেকে অপরাধের চক্র সংগঠিত করেছে। সিবিআই এর ওপর আমাদের নজর আছে, আমরা এর আগেও বলেছি সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড ভালো না। পশ্চিমবাংলার ক্ষেত্রে সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড একেবারেই ভালো না। ফাইলের পর ফাইল সিজিও কমপ্লেক্সে পড়ে থাকে, প্রভাবশালীদেরকে আড়াল করবার জন্য দিল্লিতে সেটিং হয়ে যায় পিএমওর দপ্তরে, তারপর সিবিআই মাঝে মধ্যে একটু লোপা বল দেওয়া শুরু করে, যাতে করে হচ্ছে যে যার যার মতন যে যে বেঁচে বেরিয়ে যেতে পারে। আমরা বলছি এটা করা যাবে না। এবারে সিবিআইয়েরও তদন্তের গতি ঠিক কতটা? গত কয়েকদিনে সিবিআইয়ের তদন্ত কতটা এগোলো? বলছে না তো, প্রেস কনফারেন্স করে বলুক, তথ্য সামনে আনুক, বলুক যে কি হচ্ছে। গোটা বাংলার মানুষ তো জানতে চাইছে। আমরা বলছি সিবিআই দপ্তরের ওপরও, সিবিআইয়ের ওপরও আমাদের নজর আছে। বাংলার মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। বাংলার ছাত্রছাত্রী, যুবরা, মহিলারা, সমস্ত অংশের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। লড়াই একটা কথা নিয়েই, তিলোত্তমার বিচার চাই। সেই বিচারের জন্য যেখানে যা করবার তাই করা হবে। যার নামে একাধিক অভিযোগে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ফরেনসিক ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ, আমরা দেখেছি গতকাল তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করেছে, তল্লাশি চালিয়েছে, এবং যেমনটা জানতে পারছি সূত্র মারফত সিবিআই বলছে যে এই দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠ, যার নামে একাধিক অভিযোগ এবং বেশ কিছু সাইন করতে দেখা গেছে, কি বলবেন? তো আমি তো শুরুতেই বললাম যে এরকম বহু প্রভাবশালীরা যারা সরাসরি সরকারের মদতে, সরকারি মদতে আশ্রয় নিয়ে ছিল এতদিন, আশ্রয় এবং প্রশ্রয় দুটোই পেয়েছে সরকারি মদতে, তারা আরজি করকে কেন্দ্র করে গোটা রাজ্যের মেডিকেল কলেজগুলোকে কেন্দ্র করে একটা অপরাধের চক্র তারা সংগঠিত করেছে দিনের পর দিন। আচ্ছা, এইরকম একটা অপরাধের চক্র সংগঠিত হচ্ছে এখন, যার মানে হিমশৈলের চূড়া অন্তত হচ্ছে সামনে আসছে, মানুষ বুঝতে পারছে। সেই অপরাধের চক্র সংগঠিত হয়েছে, কিন্তু নবান্নের কাছে কোনো খবর ছিল না, সরকারের কাছে কোনো খবর ছিল না। এটা বিশ্বাসযোগ্য যে সর্বময় কর্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই রাজ্যের বুকে একটা গাছের পাতা পর্যন্ত ফটোসিনথেসিস করতে সাহস পায় না বলে বলা হয়, সেই সর্বময় কর্ত্রীর কাছে এই খবর ছিল না যে গোটা পশ্চিমবাংলার মেডিকেল কলেজগুলোতে এই ধরনের অপরাধের চক্র সংগঠিত হচ্ছে। নর্থ বেঙ্গল থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে তো নানান কথা শুনতে পাচ্ছি এখন। নর্থ বেঙ্গলে একাধিক অপরাধের চক্র, এখানে আরজি করকে কেন্দ্র করে অপরাধের চক্র। কারা ছিল? কেন এখনো অবধি এই কথা তো উঠেছে যে একজন প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল বডিগার্ড নিয়ে ঘোরে, ভাড়া করা বাউন্সার নিয়ে ঘোরে। যেদিনের ঘটনা এটা, সেই দিন এই ভাড়া করা বাউন্সাররা কারা, কে কোথায় ছিল ট্র্যাক করছে না কেন সিবিআই? কেন ডেকে পাঠাচ্ছে না? এই বাউন্সারদেরকেও তো হচ্ছে যে তলব করে জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং শুধুমাত্র সিবিআই বারবার সন্দীপ ঘোষকে ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে, ছেড়ে দিচ্ছে, দীর্ঘদিন হয়ে গেছে। ওই আমি বললাম না শুরুতে, আমার ধারণা সরকার সন্দীপ ঘোষকে একটা নতুন চাকরি দিয়েছে, যে প্রতিদিন সিবিআই দালাল, সেই দালালের ভূমিকাটা সন্দীপ ঘোষই পালন করেছেন। তাই নতুন করে আরেকটি জায়গায় দালালি করবার জন্য হয়তো ওনাকে পাঠানো হচ্ছে। কিন্তু আমরা বারবার বলছি সিবিআইকেও সাবধানী হতে হবে, হুঁশিয়ার হতে হবে। বাংলার ছাত্র, যুব, মহিলারা কিন্তু ছেড়ে কথা বলবে না। তিলোত্তমার বিচারের জন্য যা যা করার তাই এই বাংলার মানুষ তারা করবে। সিবিআই যেন সেটা মাথায় রাখে। কতটা দমানো যাবে ছাত্র সংগঠনগুলো? যাবে না, দমানো যায়নি তো। দমানো যতবার সমন পাঠানো হয়েছে, যতবার নোটিশ পাঠানো হয়েছে, যেদিন যেদিন নোটিশ পাঠিয়েছে ঠিক সেই দিন যদি লক্ষ্য করো, গোটা রাজ্য জুড়ে ছাত্রদের কয়েকশো করে মিছিল হচ্ছে, কয়েকশো মিছিল হচ্ছে। আমি বলছি, আমি আজকে এখানে বসে বলছি, আজকে এই কলকাতার বুকে, গোটা পশ্চিমবাংলার বুকে কয়েকশো মিছিল সংগঠিত হবে আজকে। এরপরে গোটা সপ্তাহ জুড়ে স্কুলের ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নামবে। একটাই স্লোগান, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি কর। আমরা দেখেছি তো, গতকাল আমি নিজে একটা দেখছিলাম, ডায়মন্ড হারবারের একটি স্কুল, গোটা স্কুল রাস্তায় নেমেছে। বিকাশ ভবন তো ফতোয়া জারি করেছে 2 দিন আগে, 3 দিন আগে, কই পাত্তা দেয়নি তো। বাংলার ছাত্র আন্দোলন, যুব আন্দোলন
তার যে গতি প্রকৃতি, তার যে ইতিহাস, তার যে ঐতিহ্য, কোনো সরকারের ফতোয়া, কোনো পুলিশের ফতোয়া, কোনো প্রশাসনের ফতোয়াকে তারা পাত্তা দেয় না, তারা দেবেও না।